নমস্কার, আমার নাম সৌরভ মুখার্জি। আমি আজকে যে জিনিসটা প্রেজেন্ট করতে চলেছি বা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। তো সেখানে আমরা দেখব যে কোঅপারেটিভ লার্নিং কী এবং আমার যে মেথড সাবজেক্ট লাইফ সায়েন্স তার একটা টপিক। সেখানে কোঅপারেটিভ লার্নিংকে আমরা কীভাবে ইনকর্পোরেট করতে পারি এবং তার জন্য ট্রেডিশনাল নলেজ বা ট্রেডিশনাল যে পদ্ধতি আছে তার থেকে কীভাবে আলাদাভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি। চলে আসি প্রথম স্লাইডে, যে এখানে বায়োলজির ক্ষেত্রে বলেছি আমি, বায়োলজি নয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এই প্রবলেমটা চলে আসে যে কীভাবে আমরা এই ট্র্যাডিশনাল টিচিং মেথড অতটা ভাবে অ্যাপ্লাই করার পর আমরা সেই মতো আউটকাম পাই না, বা ট্র্যাডিশনাল নলেজ কোনখানে শর্ট করে এই আমাদের স্টাডির পদ্ধতিতে। প্রথমেই ট্র্যাডিশনাল নলেজ হাইলি রিলাই করে প্যাসিভ লার্নিংয়ের উপরে, মানে স্টুডেন্টরা চুপচাপ বসে থাকবে, যে কমপ্লেক্স কনসেপ্ট টিচাররা বলবে সেইগুলোকে তারা শুনবে এবং অ্যাবজর্ব করার চেষ্টা করবে, এবং সেটাতে আমার মনে হয় যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা অতটা থাকে না, এঙ্গেজ হয় না স্টুডেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক কনসেপ্ট থাকে যেগুলো অ্যাবস্ট্রাক্ট হয়। যদি বায়োলজিতেই বলি, ইভলিউশন যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে ইভলিউশন একটা স্প্যান অফ মিলিয়ন অফ ইয়ার্সের মধ্যে হয়েছে, প্রচুর একটা স্লো প্রসেস, গ্র্যাজুয়াল প্রসেস। সেক্ষেত্রে ওই কনসেপ্টগুলোকে ভিজুয়ালাইজ করা বা ওই কনসেপ্টগুলোকে মেমোরাইজ করা শুধুমাত্র শুনে, উইদাউট পার্টিসিপেশন, উইদাউট এঙ্গেজমেন্ট, খুবই কঠিন হয়ে ওঠে। আর এখানে ইন্টারাকশান, কমিউনিকেশন স্কিল একদমই কম হয়, ইন্টারাকশান খুব কম হয়, আন্ডারস্ট্যান্ড করতে হয় বেশিরভাগ জিনিস, যে ফ্যাক্টগুলো স্যাররা বলেন, যে কনসেপ্টগুলো স্যাররা বলেন, স্যার ম্যামরা বলেন, সেইগুলো পার্টিসিপেশনের দিকে যায় না, সেইগুলো শুধুমাত্র শোনা এবং শুনে বোঝার ব্যাপারটা থাকে এখানে ট্রেডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে। নেক্সট স্লাইডে চলে আসি, যে এই তাহলে আছে ট্রেডিশনাল নলেজ তো আমাদের ঠিকঠাকভাবে আউটকাম যদি না দিতে পারে, তাহলে কোঅপারেটিভ লার্নিং কী এবং সেটা কীভাবে এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করবে। প্রথমে আসি অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোঅপারেটিভ লার্নিং মানেই হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি ইন দ্য সেন্স গ্রুপে আলোচনা করে নানান স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা দেখবো, স্ট্র্যাটেজির কথা ভেবে পরে নিজেদের মধ্যে আলোচনা করে কিছু একটা আউটকামে আছে, নিজেদের মধ্যে আলোচনা করে পিয়ার রিভিউ আছে, অনেক কিছু মিলিয়েই কোঅপারেটিভ লার্নিং তৈরি, যার মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন একটা মূল জায়গা। সেখানে রেসপন্সিবিলিটি, মানে কোনো কিছুর একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিল নিজের মধ্যে আনা, যে কোনো একটা জিনিসকে বোঝা বা বোঝানোর ব্যাপারে সেটা শেয়ার করতে হয় রেসপন্সিবিলিটি। সেটার ক্ষেত্রেও কোঅপারেটিভ লার্নিং অনেক বেশি হেল্পফুল। সোশ্যাল স্কিলস যেগুলো আমাদের স্টুডেন্টদের মধ্যে থাকা উচিত, কিছু কোনো ধরনের কমিউনিকেশন হোক, কোলাবোরেটিভ ওয়ার্ক হোক, সেই জিনিসগুলো কোঅপারেটিভ লার্নিং কোথাও না কোথাও আমাদের খুব হেল্প করে সেই জায়গায়, এবং স্টাডির ক্ষেত্রেও হেল্প করে। নেক্সট স্লাইডে চলে আসি। পিয়ার যে লার্নিং আমি কথাটা বললাম, গ্রুপের মাধ্যমে কিছু কাজ করা হয়, তাহলে নিশ্চয়ই পিয়ার বা ক্লাসমেটসের মধ্যে যদি সায়েন্স এডুকেশনের জিনিসটা ভাবি, তাহলে রিটেনশন কিন্তু এইটা ইনকর্পোরেট করার পর 89% বাড়বে এবং এঙ্গেজমেন্ট 76% বাড়বে অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি আমরা করি। মোটিভেট হয় স্টুডেন্টরা, মোটিভেশন রেট বাড়ে অবশ্যই। ডিসকাশন করলেই অনেক ধরনের আইডিয়াস মাথার থেকে বের হয়, সেই আইডিয়াসগুলো শেয়ার করতে হয়, সেই আইডিয়াসগুলো শেয়ার করার পরে মোটিভেট হয় যে এই জিনিসটা ভালো না বা এই জিনিসটা ভালো, তখন তারা এঙ্গেজমেন্টের রেটটাও সেই জন্যই বাড়ে। নেক্সট স্লাইডে চলে আসি। যদি ইভলিউশনটাকে আমি বলি, একটা টপিক আমি ধরেছি, সেই টপিকটার যদি বলি এটা একটা কমপ্লেক্স টপিক। ইভলিউশন ইজ এ প্রসেস অফ মিলিয়ন অফ ইয়ার্স, স্প্যান অফ মিলিয়ন অফ ইয়ার্স, এবং সেখানে অনেক ধরনের প্ল্যান্টস, হিউম্যানস, অ্যানিমেলস সব কিছুই চেঞ্জেস হয়েছে। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের উপরে বেস্ট করে থাকে, যার অনেকগুলো দিক আছে। যেমন এই ছকটাতে আমি দেখাতে চেয়েছি যে ন্যাচারাল সিলেকশন যেটা আছে, যে নেচার তাকেই সিলেক্ট করবে, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের উপর কোনো আমরা খাবার দিচ্ছি, আমরা বাইরে খাবার দিই ডগসদেরকে, তখনও আমরা দেখি এই জিনিসটা যে তারা নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা করে বলে না যে হ্যাঁ তুই খাবারটা খেয়ে আরে, তুই খাবারটা খেয়ে, তারা নিজে একটা কম্পিটিশনের মধ্যে আসে এবং যে জিতে সেই খাবারটা খায়। এইটা কোথাও না কোথাও নেচারই সিলেক্ট করে বলে বোঝা হয়, কারণ যে ফিট হয় সেই রিসোর্সটা অ্যাকোয়ার করতে পারে। অনেক ধরনের এভিডেন্সেস আছে ইভলিউশনের, ফসিলস আমরা দেখতে পাই, জেনেটিক যদি স্টাডি করি জেনেটিক্সও আমরা দেখতে পাই যে ইভলিউশন আছে, জেনেটিক কীভাবে চেঞ্জ হয়েছে বেস পেয়ার্সের মধ্যে। অ্যানাটমিক যদি আমরা করি, ফিশদের ব্রিদিং অর্গান হিসেবে গিল আছে, আমাদের ব্রিদিং অর্গান হিসেবে লাংস আছে, তো সেখানেও একটা ইভলিউশনের দিক আছে। ডিপ টাইম যদি আমরা বলি, জিওলজিক্যাল যে টাইম স্কেলটা সেটা আমাদেরকে দেখতে হয়, হোমো হ্যাবিলিস দিয়ে হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথ্যালস, হোমো সেপিয়েন্স, এখন আমরা এই যে টাইম স্কেলটা বোঝার ক্ষেত্রে অনেক হেল্প হয়। স্পিসিয়েশন অনেক হয়, ভ্যারাইটি অফ স্পিসিস সেখানে আসে,
তাহলে স্পেসিয়েশন অনেক বেশি হয়ে ওঠে। তো এইগুলো মোটামুটিভাবে আমরা কি টপিকস বলতে পারি ইভলিউশনের মধ্যে। নেক্সট যদি আমরা এখানে এই স্ট্র্যাটেজিটা ইনভলভ করি, যেটা হচ্ছে জিগসো মেথড, তাহলে প্রথমে আমাদেরকে একটা গ্রুপ ফর্ম করতে হবে। সেই গ্রুপ ফর্ম করার পর একটা যে কোনো মেকানিজম আমাদেরকে ধরতে হবে, হোক ন্যাচারাল সিলেকশন হোক, জেনেটিক ড্রিফট হোক, জিন ফ্লো হোক, মিউটেশন হোক, বা সবগুলোই আমরা ধরতে পারি। এরপর আমাদের নিজেদের হোম গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ হবে পুরো ক্লাসটার মধ্যে। আমাদের যে হোম গ্রুপ, সেখানে আমাদের প্রথমে পাজলের পিসের মতো সব জিনিসগুলো সাজাতে হবে, স্টেপ ওয়াইজ সাজাতে হবে এবং নিজেও আন্ডারস্ট্যান্ড করতে হবে, দিয়ে পুরো পিকচারটা বানাতে হবে যে আচ্ছা তাহলে ইভলিউশন প্রসেসটা এইভাবে স্টেপ ওয়াইজ হয়েছিল এবং তার মধ্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেটা ন্যাচারাল সিলেকশন হোক, সেটা যে কিছুই হোক, সেটা অ্যানাটমিক্যাল স্টাডিজ হোক, আমরা নিজেদের মধ্যে আগে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট করে একটা কমপ্লিট পিকচার হবে। নেক্সট স্লাইডে আসি, থিঙ্ক, পেয়ার অ্যান্ড শেয়ার। এটা আমরা ন্যাচারাল সিলেকশনের জন্য করতে পারি। প্রথমত হচ্ছে যে প্রথমে একটা ইন্ডিভিজুয়াল রিফ্লেক্ট আসবে যে হোয়াট এনভায়রনমেন্টাল প্রেসার্স মাইট এফেক্ট দিস অর্গানিজম। কোনো একটা অর্গানিজম যদি ইভলিউশন হয়েছে, তার জন্য সেই দায়ী এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কোনটা, এয়ার না সেখানে টেম্পারেচার, না সেখানে কি কোন ফ্যাক্টর, অ্যাবায়োটিক হোক, বায়োটিক ফ্যাক্টর হোক, কোন জিনিসটার জন্য সে নেচার সিলেক্ট করেছে তাকে দিয়ে আমরা পেয়ার করে করে সেই জিনিসটা ডিসকাস করতে পারি নিজের পার্টনারের সাথে, যে আচ্ছা আমার এই জিনিসটাকে মনে হচ্ছে যে এটার ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার ইভলিউট হওয়ার জন্য, অন্য একজন তার নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা দিতে পারে, ইন্ডিভিজুয়াল একটা ডিসিশন দিতে পারে। সেই ডিসকাশনটা আমরা করব, দিয়ে আমরা সেটাকে পুরো ক্লাসে আদার্স যে গ্রুপ আছে তাদের মধ্যে শেয়ার করবো। তাহলে তাদের থেকেও যদি সেম ন্যাচারাল সিলেকশনের টপিকটা ধরে, তাহলে আলাদা জিনিস উঠে আসতে পারে, যেখান থেকে আমাদের একটা ব্রড রেঞ্জে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ফ্যাক্টরস আছে যার জন্য ইভলিউশন হয়, এবং তার জন্য আমাদের স্টাডিটাও অনেক বেশি ইজি হবে বা মনে রাখা অনেক বেশি ইজি হবে কোলাবোরেটিভ লার্নিংয়ের হেল্প। নেক্সটে আসি যে স্ট্র্যাটেজি 2 ছিল থিঙ্কার্সের, এইটা হচ্ছে যে স্পিসিয়েশন টপিকটা আমরা ধরেছি এবং গ্রুপ ইনভেস্টিগেশন। এখানে স্টাডি যেটা যদি আমরা নিই, ডারউইনস ফিঞ্চেস বলে একটা জিনিস, যে ডারউইন যখন তার অরিজিন অফ স্পিসিস বইটা লেখার জন্য গ্যালাপাগোস আইল্যান্ডে গেছিলেন, সেখানে তিনি অনেক ধরনের পাখি দেখেছিলেন। সেই পাখিদের নিয়ে একটা স্টাডি করে তিনি তাদের বিগ স্ট্রাকচার দিয়ে কিছু জিনিস বলেছিলেন, যে পাখিগুলোর পরে নাম দিয়ে দেওয়া হয় ডারউইন ফিঞ্চেস। বা সেই জিনিসটা আমরা সাইক্রেট ফিশও দেখতে পারি, আমরা হানি ক্রিপার্সও দেখতে পারি। সেই জিনিসটা অনেক ধরনের স্পিসিয়েশন, মানে আলাদা আলাদা রিসোর্স অ্যাকোয়ার করার জন্য আলাদা আলাদা স্পিসিসের সেখানে উদ্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা ইনভেস্টিগেট করতে পারি যে কী ধরনের রিসোর্স তারা নিয়েছে, সেই রিসোর্স নেওয়ার পর তাদের মধ্যে কী চেঞ্জেস এসছে, তাহলে কি সেটাই কারণ স্পিসিয়েশন, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করতে পারি, ইনভেস্টিগেট করতে পারি মেনলি এই স্ট্র্যাটেজিতে। আচ্ছা, তাহলে যদি এই জিনিসটা আমরা রিয়েল ক্লাসরুমে ইমপ্লাই করি তাহলে কী হয়, সেখানে আমি এখানে একটা রিটেনশন রেট দেখিয়েছি, যেটা স্যাটিসফ্যাকশন স্টুডেন্টের, যে তাদের যদি ছোটো ছোটো মতগুলো শেয়ার করে তারা, এবং সেখানে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকটা বাড়ে, যে আমি যে জিনিসটা বললাম সেটাও একটা প্রবাবল কারণ হতে পারে কোনো একটা ন্যাচারাল ঘটনার পেছনে। সেই জন্য তাদের স্যাটিসফ্যাকশনও অনেক রেট বাড়বে, 92% স্যাটিসফ্যাকশন রেট বাড়ে দেখা গেছে। টেস্ট স্কোর বা অ্যাকাডেমিক স্কোর অনেক বেশি ইমপ্রুভ হয়, 84% মতো ইমপ্রুভ হওয়ার কথা বলা হয়েছে। এবং অ্যাকাডেমিক স্কোর বাড়বেই, কারণ যদি আমরা সবারই ইন্ডিভিজুয়াল একটা ধারণা নিই, তাহলে আমাদের মধ্যে প্রতি স্টুডেন্টের মধ্যে একটা না একটা ধারণা আসবে যে কী ধরনের প্রবাবল কারণ হতে পারে। তারা নিজেরাও বিবেচনা করে বলতে পারে যে কী ধরনের কারণ তারা ভাবছে সেই ঘটনাটার জন্য। নেক্সট স্লাইডে আসি যে এই যে ইমপ্লিমেন্ট করবো আমরা কোঅপারেটিভ লার্নিং বায়োলজি ক্লাসরুমে, যে কোনো ক্লাসরুমে হোক, তার কী কী টেকওয়ে আছে, মূল টেকওয়ে মানে কী আছে। যখন আমরা শুরু করব তখন আমাদের সিম্পল পেয়ার ওয়ার্ক দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। কমপ্লেক্স যে প্রজেক্টগুলো, কমপ্লেক্স যে ঘটনাগুলো আছে যেগুলো আমরা পরে ভাববো, তার একটা সিম্পল বেসিক স্ট্রাকচার অফ ওয়ার্ক দিয়ে শুরু করতে হবে, যেখানে বেসিক থিংস থাকবে, যেখানে তারা জিনিসটাকে বুঝতে পারবে, অ্যাটলিস্ট প্রসেসটাকে বুঝতে পারার জন্য প্রথমে বেসিক জিনিস আমাদেরকে চুজ করতে হবে। তারপর সেইটার একটা ক্লিয়ার স্ট্রাকচার বানাতে হবে, যে আচ্ছা আমরা কী কী চাই, কী কী কারণ দেখছি, পাজলগুলোর যেমন পিস থাকে সেই পিসগুলোতে আমরা কী কী চাইছি, তার একটা পুরো কাঠামো তৈরি হবে, একটা পিওর স্ট্রাকচার তৈরি হবে। তারপর থিঙ্কিংয়ের ব্যাপারে আসতে হবে, যে প্রতি স্টুডেন্ট কী কী আলাদাভাবে থিঙ্কিং করছে, এবং প্রতিটা থিঙ্কিং, প্রতিটা তাদের মতামত আমাদেরকে সেম ভ্যালু দিয়ে শুনতে হবে, সেম ভ্যালু দিয়ে ভাবতে হবে, যে তাদের থিঙ্কিংটাও কোথাও না কোথাও এখানে একটা দায়িত্ব নিচ্ছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে আমরা ক্লাসরুমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারব।
এইটাই মোটামুটি ভাবে কোলাবোরেটিভ কোঅপারেটিভ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেটা অনেক বেশি হেল্পফুল। থ্যাংক ইউ।